ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্রিফিংয়ে ডক্টর ইউনুস। মালয়েশিয়াকে বিনিয়োগের আহ্বান। Once you come to Bangladesh, you'll see how many different ways. So I welcome you to Bangladesh and share with us all the excitement that we got. আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্র ৪৫,০৯৮, জানালো ইসি। ভোট গ্রহণে থাকবেন ৯,৩১,১৩১ কর্মকর্তা। যুব সমাজ বিপদগামী হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বললেন তারেক রহমান। প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তোলার তাগিদ। প্রধানমন্ত্রীকে দেখাতে জুলাইয়ে জোর করে ভিডিও বার্তা নিয়েছিলেন ডিবি। ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার উপদেষ্টা আসিফ মাহমুদ। পাচার করা অর্থ ফেরতের চেষ্টা চলছে, জানালেন অর্থ উপদেষ্টা। $৬৩ বিলিয়ন রফতানি সম্ভব বললেন বাণিজ্য উপদেষ্টা। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু। ফর্ম নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্র অধিকার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার। এবং সিন্ধুর পানি বন্টনে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানালো পাকিস্তান। প্রয়োজনে যুদ্ধ ভারতকে বিল ওয়াল ভুট্টোর হুঙ্কার। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বিস্তারিত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় নির্বাচন, রোহিঙ্গা প্রত্যাবাসন, জনশক্তি নিয়োগ সহ নানা ইস্যুতে মালয়েশিয়ার সরকারের সহযোগিতা চান তিনি। এ সময় বাংলাদেশকে মহান বন্ধু উল্লেখ করে পাশে থাকার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। লুৎফর কবিরের রিপোর্ট। মালয়েশিয়ার পুত্রজয়ায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে পৌঁছালে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা, অভ্যর্থনা ও গার্ড অব অনার দেয়া হয়। সেখানে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। পরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠক শেষে ৩টি নোট বিনিময় এবং প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আসেন এ দুই নেতা। ব্রিফিংয়ে মালয়েশিয়াকে ব্যবসার অংশীদার এবং বন্ধু রাষ্ট্র বলেন ডক্টর ইউনুস। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াকে পাশে চেয়েছেন তিনি। এ সময় ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। Coming February, middle of February, to elect a new government, so that we can go to a normal running of the country. আর বাংলাদেশকে মহান বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia, and secure peace and promote progress and development for the people. শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তুলে ধরে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বিজনেস ফোরামে এই আহ্বান জানান তিনি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মাহবুব তামিমের রিপোর্ট। আসসালামু আলাইকুম। 3 দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন মঙ্গলবার ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বিষয়ক বিজনেস ফোরামে অংশ নেন তিনি। এ সময় মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ব্যবসা বান্ধব নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, অতীতে বাংলাদেশ ব্যবসায় অগ্রগতি না দেখাতে পারলেও এখন পরিস্থিতি বদলেছে। Bangladesh is trying to be business friendly in every single way and excited the possibility of widening the horizon of business. So I talk about inviting you to come to Bangladesh. We're inviting you of this excitement. What can be done
বিদেশে বসবাসরত তরুণ বাংলাদেশিদের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এমন সৃজনশীল তরুণদের তৈরি করছে। These young people's aspirations are just limitless. Many earn money straight from countries like USA or in Europe by providing services to them. This is what Bangladesh offers young people, creative people, not only within Bangladesh. Many young people are all over the world, Bangladeshi young people. আর বিনিয়োগকারীদের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা এবং শুল্ক ও অশুল্ক বাধা অপসারণে সরকারের প্রচেষ্টা তুলে ধরেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। Over time, Bangladesh has liberalized a lot. So the theme for the current government and potentially the governments to come is that government doesn't need to be in the business of doing business. That needs to be given away to private sector. পরে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা অজিয়াটার সিইও বিবেক সুদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে 5G পরিষেবা চালু এবং ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া মালয়েশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল খাজানা ন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফয়সাল ওয়ান জহিরের পাশাপাশি দেশটির হালাল শিল্পের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 12,78,73,752 জন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়াও আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 35,098টি, আর ভোট কক্ষ থাকবে 2,80,564টি, আর ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে টিকে থাকতে তরুণ ও যুব সমাজের প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনার আগামীর বাংলাদেশ শীর্ষক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের জনগণের উন্নয়নে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানবিক মানুষ হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবন মান উন্নত করার নীতি উল্লেখ করে জনমুখী কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। রক্ষার স্বার্থেই তরুণ যুব সমাজকে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করার কোনো বিকল্প নেই, এই বিষয়টি উঠে এসেছে। প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা, আন্তর্জাতিক যুব দিবসের এবারের প্রতিপাদ্য ইউথ অ্যাডভান্সিং মাল্টিল্যাটারাল কোঅপারেশন থ্রু টেকনোলজি অ্যান্ড পার্টনারশিপ, যেটিকে আমরা বলছি প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি। বিএনপিকে টার্গেট করে আর ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদ কায়েমে অনেকে নানা কূটকৌশল নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে 56তম জন্মবার্ষিকীতে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন রিজভী। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। মা প্রধানমন্ত্রী আর বাবা রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক পরিচয় বহন করতেন না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 2007 সালে সেনা সমর্থিত সরকারের সময় কারাবরণ করেন তিনি। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে 2015 সালের 24 জানুয়ারি মারা যান। মঙ্গলবার সকালে আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে কোকোর সমাধিতে সকাল থেকেই শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতারা স্মৃতিচারণ করেন আরাফাত রহমান কোকোকে নিয়ে। বলেন, কোকো চেয়েছিলেন ক্রীড়াঙ্গনকে বিশ্বের বুকে আরও সমৃদ্ধশালী করতে। তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন এবং সমাজকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, রাষ্ট্রকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া, সেটাই ছিল তার মূল লক্ষ্য। উনি আক্ষেপ করেছিল যে এই পট কি আর কোনোদিনই পরিবর্তন হবে না। উনি আক্ষেপ করেছিল এই স্বৈরাচার কি একেবারে জেগে বসেছে।
এই স্বৈরাচারের কি কোনো মানে হবে না, মানে আমরা কি মুক্তি পাবো না? ক্রীড়া অঙ্গনে তার অবদান অনেক আছে এবং যারা ক্রীড়াবিদ তারা কিন্তু প্রত্যেকটি দল মত নির্বিশেষে তাকে খুবই মনে রাখে। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একটি পক্ষ বিএনপিকে টার্গেট করে জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। 5ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। এ সময় তিনি পুরো জাতি একটি নির্বাচনের অপেক্ষায় জানিয়ে বলেন, ফ্যাসিবাদকে যারা সহযোগিতা করছে তাদের বিচার জনগণ করবে। যারা ছাত্রের রক্ত পান করে, যারা রিকশাওয়ালা শ্রমিকের রক্ত খাওয়ার জন্য রক্ত পিপাসু হয়ে উঠে, তৃষ্ণার্ত হয়ে উঠে, তাদের যদি প্রত্যাবর্তন ঘটনার চক্রান্ত করেন, জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচারক। আর নির্বাচন নিয়ে অনেকেই নানা কূটকৌশলে লিপ্ত বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে দায়ের হলো 10 কোটি টাকার মানহানির মামলা, যা নতুন করে সরগরম করেছে রাজনৈতিক অঙ্গন। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্যছবিতে শায়লা খানের রিপোর্ট। মঙ্গলবার গাজীপুর আদালতে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি জানান, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়, অথচ ঘটনার প্রকৃত তথ্য না জেনেই সার্জিস আলম বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তানভীর সিরাজ বলেন, দলের নির্দেশনা অনুযায়ী মানহানির মামলাটি করা হয়। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে পূর্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। সাংবাদিক আনোয়ারকে আহত করা আর একটা তুহিন হত্যা, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই মামলা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে উঠে আসে এমন তথ্য। গুমের লোমহর্ষক বর্ণনাও দিয়েছেন তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। জুলাই অভ্যুত্থানের আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে দুর্বল করতে গুম করা হয় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দেয়া হয় ডিবি হেফাজতে। সে সময়কার ডিবি হেফাজতে গুম থাকা অবস্থায় হওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোটা বৈষম্য দূরীকরণে আমাদের সকল বাধা অতিক্রম করে সাফল্য ছিনিয়ে আনবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেয়া জবানবন্দিতে উঠে আসে 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় তাকে তুলে নেয় ডিজিএফআই এর সদস্যরা। চোখ বাধা থাকায় 5 দিন গুম থাকলেও পারেননি স্থান নির্ণয় করতে। তবে 5 আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে সেখানকার একটি কক্ষ শনাক্ত করতে পারেন বলে জানান আসিফ মাহমুদ। আন্দোলনের শুরু থেকেই ডিজিএফআইয়ের একটি পক্ষ সমঝোতায় চেষ্টা চালায় বলে জানান আসিফ। এ সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে সমঝোতার প্রস্তাবও দেয় সিটিটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জবানবন্দিতে আরও বলা হয়, 25 জুলাই হাসপাতালে মোবাইল ফোন জব্দ করে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন বন্ধের চাপ দেয় গোয়েন্দা সংস্থা। এ সময় অস্বীকৃতি জানালে কয়েক দফা নির্যাতন চালিয়ে পরদিন নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এ সময় চিকিৎসা চললেও দেয়া হয়নি ওষুধ।
ডিএমপি রমনা জোনের প্রধান হুমায়ুন আন্দোলনকারীদের পাশাপাশি পরিবারকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। এ সময় মারধর করা হয় ভিপি নূরকেও। দুদিন পর পর তৎকালীন ডিবি প্রধান হারুনও মামলার হুমকি দিত বলে উঠে আসে জবানবন্দিতে। আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়ে তা ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার আইনজীবী হতে চেয়ে সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্নার আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 সাক্ষীর সাক্ষ্য শেষ হওয়ার পর আসামির আইনজীবী হতে চাওয়ার সুস্পষ্ট কারণ দেখাতে না পারার আবেদন নাকচ করে দেন আদালত। এদিকে জুলাই আন্দোলনে গণহত্যা মামলায় বুধবার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আরও জানাচ্ছেন আলী আকাশ আকাশ। জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। নেওয়া হয়েছে 5 জন সাক্ষীর সাক্ষ্য। এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হয়ে মামলা লড়ার আবেদন করলেন জেড.আই খান পান্না। তবে আদালত তার আবেদনটি প্রত্যাখ্যান করেন। নির্দিষ্ট ব্যক্তির জন্য এতদিন পর কেন আবেদন করলেন সে প্রশ্নও করে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল যে বক্তব্যটা দিয়েছে আপনারা শুনেছেন, আমি রিপিট করতে চাই না। তবে আমি শুধু একটুকু বলতে পারি, আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন। অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। আবেদনকারী আইনজীবী বলেন, শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার কারণ জেড.আই খান পান্নাই বলতে পারবেন। আমাদের যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার পক্ষে উনি একজন আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন। এর আগেও আপনাদের মাধ্যমে উনি এই ইনফরমেশনটা দিয়েছিলেন। তো এরপরে পরবর্তীতে উনি একটি অ্যাপ্লিকেশন করেছিলেন ট্রাইব্যুনাল বরাবর, এবং এই অ্যাপ্লিকেশনটা উনি ইয়ের কাছে নিয়ে আসছিলেন, রেজিস্ট্রার বরাবর নিয়ে আসছিলেন। কিন্তু যেহেতু আইনজীবী নিয়োগ হয়ে গেছে রেজিস্ট্রার, সেক্ষেত্রে রেজিস্ট্রার এটা অপারগতা প্রকাশ করেন। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলার 2য় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ 2 জন। চাংখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক। তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। সেকেন্ড হাফে আবার সাক্ষ্য গ্রহণ। এদিন সাভারে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যার মামলা তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আদালতে হাজিরও করা হয় 13 আসামিকে। আলী আকাশ আকাশ। ব্যাংকিং খাতে শৃঙ্খলা বেড়েছে দাবি করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, একীভূত হওয়া ব্যাংক যত দুর্বলই হোক গ্রাহকদের টাকা খোয়া যাবে না। অর্থ মন্ত্রণালয়ের 1 বছরের কর্মযোগ্য নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে অগ্রগতি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ভবিষ্যতের জন্য এটি বড় সতর্কবার্তা। 1 বছরের অর্থনীতি ভালো অবস্থায় গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি বলেও স্বীকার করেন তিনি। তৌফিক মাহমুদ, মুন্না রিপোর্ট। গেল বছরের 8 আগস্ট অভ্যুত্থান পরবর্তী দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সরকারের 1 বছরে অর্থনীতির চালচিত্র তুলে ধরতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দায়িত্ব নেওয়ার পর পাচার হওয়া অর্থ ফেরত আনতে নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, এরই মধ্যে 12টি কেস শনাক্ত হয়েছে। পাচার হওয়ায় অর্থ ফেরতের পদক্ষেপ ভবিষ্যতের জন্য বার্তা। এটা তো এইভাবে পাচার করেছে অনেক জায়গায়। ফার্স্ট হলো কারা করেছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা একটা অগ্রগতি। সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়েছে সেটাকে তো অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা নিজেরা দেখতে। থার্ড হলো এখন এটা আনার জন্য আমরা যেটা দরকার, বাইরে গেলে আমার কথা তো আমার অনুরোধে আসবে না, হোয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট এমএলএ। কারণ ওদের লিগাল ইস্যু আমি বাংলাদেশ ব্যাংক বলে দিলি তো ওখানে ব্যাংক অফ ইংল্যান্ড বা আপনার মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর বলে নিয়ে যাও টাকা, তুমি বলছো যখন। এই যে ফিলিপিনের টাকা আনতে তো আমাদের যান বেড়ে যাচ্ছে না। উপদেষ্টা আরো বলেন, পোশাক শিল্পের প্রসার, রমজানের নিত্য পণ্যের বাজার স্বস্তি, মূল্যস্ফীতি 14% থেকে 8.1 থেকে 6% নামিয়ে আনা বড় সফলতা। আমি সবসময় খাদের কিনারে বলি, ডক্টর আনিসুজ্জামান বলে আইসিইউতে ছিলাম আমরা,
খাদের কিনারে গিয়ে উনি আর একটু বেশি বলছেন, তাহলে পড়ে গিয়ে হয়তো আইসিইউতে গিয়ে আমি বলছি আমরা তখন পড়ে যাই নাই, সেখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 মতো। অর্থাৎ মোটামুটি প্রায় 6% কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে, এবং আমার অবশ্য বলছে আরও কমে যাবে, যা সেটা আশার কথা, তাই কমে যাবে। ধসে পড়া ব্যাংকিং খাত সংস্কারে সরকারের সফলতা তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, ব্যাংক যত দুর্বল হোক না কেন কারো অর্থ হারাবে না। 100% শিওর যে ডিপোজিটের কোনো টাকা, এই জন্য আমি একটু আগে বললাম, মাঝখানে কিন্তু আপনি দেন এনবিএফ এর দৃষ্টির আড়ালে ছিল। আমি রিসেন্টলি বলেছি গভর্নরকে যে তুমি ব্যাংক নিয়ে এত বিষয় করছো, ডেফিনেটলি এনবিএফ এর লোক অনেকেই কিন্তু যারা ডিপোজিট রেখেছে তারা কিন্তু অনেকে এফেক্টেড, অনেকটা। সে আমাকে ওদিন আমি গেলাম যখন, হি হ্যাজ গিভেন মি এ লিস্ট 35টার মতো, একটু বোধহয় খারাপ যে নাম্বারগুলো না বলাই উচিত। এই সময় এনবিআর চেয়ারম্যান জানান, অসত্য তথ্য দিয়ে জিরো রিটার্ন দাখিল দণ্ডনীয় অপরাধ। করদাতাদের সতর্ক করতে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়, ভয় দেখানোর উদ্দেশ্য নয়। অসত্য তথ্য যদি দেওয়া হয়, পৃথিবীর সকল আইনেই আছে, এটাকে লিগ্যাল ভাষায় পারজুরি করে, মিথ্যা আদালত দেওয়া, এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। চলতি অর্থবছরে 63.5 বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শুল্ক হার 15% নিচে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও আলোচনা চলছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়ে কোনো সাড়া মেলেনি। তৌফিক মোহাম্মদ মুন্নার আরও একটি রিপোর্ট জানাচ্ছেন মাকদুরামিতি। আমরা আজকে এখানে মঙ্গলবার সকালে চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে সভা হয় বাণিজ্য মন্ত্রণালয়ে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন। সভায় 2025-26 অর্থবছরে 63.50 বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বিকেএমই সভাপতি জানান, ব্যাংকিং, কাস্টম এবং গ্যাস সমস্যার সমাধান করলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সম্মিলিতভাবে কাজ করছেন তারা। 15% নিচে শুল্ক আনতে চান তারা। আমাদের বাণিজ্যের জন্য ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ যে অ্যাক্টিভিটিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের শুল্ক আলোচনার মধ্যে উদ্ভাবিত হয়েছে, আমরা এইসব বিষয়ে সমাধান করার চেষ্টা করেছি। দুই দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেয়া হলেও কোনো সাড়া মেলেনি উল্লেখ করে উপদেষ্টা বলেন, জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্যের আলোচনা চলছে। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। আমরা নিজেরাও এখন 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নেগোশিয়েট করছি। আমরা জাপানের সাথে করছি এবং সিঙ্গাপুরের সাথে 3টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি। চাহিদার উপর ভিত্তি করে পেঁয়াজ আমদানি করা হবে, যেখান থেকে কম দামে পাওয়া যাবে সেখান থেকে কেনা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। যেখানে সবচেয়ে সস্তা পাওয়া যাবে সেখান থেকে আনা। মাকদুরামিতি, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি চলছে। মঙ্গলবার সকালে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ শুরু করে প্রার্থীরা। তবে প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তারা বলেন, সাধারণ ছাত্রদের অধিকার আদায় ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করতে চান। আলেমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 6 বছর পর দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহুলকাঙ্ক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। একে ঘিরে প্রার্থিতা নিয়ে ক্যাম্পাস জুড়ে চলছে নানা আলোচনা। নতুন 3টি পদ যোগ করে ডাকসুর মোট পদ এবার 28টি। এছাড়া প্রতিটি হলে 13টি সহ সব মিলিয়ে 41টি পদে নেতা নির্বাচনে এবার ভোটাধিকার প্রয়োগ করবেন 39,775 জন। তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল 10টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুরুর দিনে নির্ধারিত 5 জন সমর্থক সহ অনেকেই সংগ্রহ করেন মনোনয়ন ফরম। রাজনৈতিক দল সমর্থিত কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ না করলেও স্বতন্ত্র প্রার্থীরা জানান, নির্বাচন হলে পাশে থাকবেন সাধারণ শিক্ষার্থীদের, কাজ করবেন শিক্ষার মান উন্নয়নে। স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক,
তাদের দাবি দেওয়া তুলে ধরুক। আমি যেই ক্ষেত্রে নির্বাচিত হব আমি সেই প্রত্যেক হলে হলে গিয়ে তাদের কি সমস্যা সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই সমস্যাগুলোকে যাচাই করতে পারবো। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি এবং আমাকে সবাই সমর্থন দেন, তাহলে পরে আমার যে প্রত্যাশা বা যে আমার প্রতিশ্রুতি সেটা আমি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এদিকে নির্বাচন পেছানো নিয়ে কোনো শঙ্কা দেখছেন না চিফ রিটার্নিং অফিসার। বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া কেউ ভোটার তালিকায় থাকছে না। কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা দেখছি না, কারণ আমরা ছাত্র সংগঠনগুলো প্লাস অংশীজন সবার সাথে আমাদের একাধিকবার মিটিং হয়েছে। আমরা সব মিটিং থেকে একটা জিনিস আমরা স্পষ্ট বার্তা পেয়েছি যে সবাই ইলেকশন চায়। মঙ্গলবার শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলবে আগামী 18 আগস্ট পর্যন্ত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। হার্টের সার্জারির 10 দিন পর হাসপাতাল ছাড়লেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার সকাল 11:30টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশবাসীর দোয়ায় আমির সুস্থ হয়ে ওঠায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান দলটির নায়েবে আমির। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকাল 11:30টায় ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হার্টের বাইপাস সার্জারির 10 দিন পর রিলিজ দেয় হাসপাতাল। এ সময় সড়কে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। এর আগে হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের আমির দলের চেয়ে দেশের বেশি প্রয়োজন। আমাদের মাননীয় আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন। পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে, পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। সবার দোয়ায় আমিরের সুস্থতায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যে অবস্থায় আছেন অতি দ্রুত সুন্দরভাবে তার এই সময়টুকু পার করে জাতির মাঝে আবার এসে গুরুত্বপূর্ণ খেদমতের যে আঞ্জাম দিচ্ছিলেন, আল্লাহ যেন এর চাইতে আরো বেশি খেদমত করা তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। 1 মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন জামায়াত ইসলামীর আমির, জানান দায়িত্বরত চিকিৎসক দলের প্রধান ডাক্তার শহীদ আহমেদ চৌধুরী। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নরমাল জীবনে ফিরতে পারবেন। এর আগে 19 জুলাই জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে 2 দফা পড়ে যান জামায়াত আমির। পরে হার্টে ব্লক ধরা পড়ায় করা হয় অস্ত্রোপচার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গাইবান্ধা ও নারায়ণগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন অন্তত 10 জন। মঙ্গলবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়কের মৌসুমী তেলের পাম্প এলাকায় যাত্রীবাহী একটি ইজি বাইকে একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে শিশুসহ 3 জন নিহত হন এবং চালকসহ অন্তত 5 জন আহত হন। এদিকে বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডার ভর্তি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ 2 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দুজন মারা গেছে আর 3 জন না 4 জন হসপিটাল হয়ে গেছে। হ্যাঁ, 2 জন একবারে মারা, একটা মহিলা একটা পুরুষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নিতে ভারতকে নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশ আদালত। সোমবার আদালতের রায়কে পাকিস্তান স্বাগত জানালেও কোনো মন্তব্য করেনি ভারত। এদিকে 6টি নদী দখলের সামর্থ্য রয়েছে পাকিস্তানের। এমন মন্তব্য করে মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। নীরব দাসের রিপোর্ট। সিন্ধু প্রদেশের অন্তত 5 কোটি মানুষের কৃষি ও জ্বালানি শক্তির পানির চাহিদা মেটায় সিন্ধু নদ। সম্প্রতি এর পানি বন্টন নিয়ে 2 প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ তুঙ্গে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলার দায় ইসলামাবাদের ওপর চাপিয়ে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। ঘোষণা দেয় নদের অববাহিকায় বাদ দিয়ে জাতীয় স্বার্থে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের। এটি কার্যকর হলে ব্যাপক প্রভাব পড়বে পাকিস্তানের জীবন জীবিকায়।
সমস্যা নিরসনে নেদারল্যান্ডসের হেগ শহর ভিত্তিক আন্তর্জাতিক সালিশ আদালত পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন পিসিএ এর দ্বারস্থ হয় শাহবাজ সরকার। 1960 সালের চুক্তি লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয় ভারতের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে 8 আগস্ট পাকিস্তানের পক্ষে রায় দেয় পিসিএ। ভারতকে নির্দেশ দেয় স্থগিতাদেশ তুলে নিয়ে সিন্ধুর পানি প্রবাহ স্বাভাবিক রাখার। রায়ে বলা হয় পশ্চিমাঞ্চলীয় 3 নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এমন স্থাপনা নির্মাণ অগ্রহণযোগ্য। এই রায়কে স্বাগত জানিয়ে চুক্তি পূর্ণবহাল রাখতে দিল্লিকে চিঠি দেয় ইসলামাবাদ। তবে এ নিয়ে মুখ বন্ধ নয়াদিল্লির। এদিকে পাক সেনা প্রধান আসিম মুনিরের পর সোমবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে জানিয়ে মোদির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মোদি সরকারের নেতৃত্বে ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে, তার আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধের বিকল্প নেই। 6টি নদীর দখল নেওয়ার মতো শক্তি আমাদের জনগণের রয়েছে। মাথা নত না করে লড়াই করলে ভারত সেই যুদ্ধে হারবেই। অন্যদিকে ভারত স্থগিতাদেশ প্রত্যাহার না করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নীরব দাস, নিউজ ডেস্ক। তবে এ নিয়ে মুখ বন্ধ নয়াদিল্লির। এদিকে পাক সেনা প্রধান আসিম মুনিরের পর সোমবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে জানিয়ে মোদির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মোদি সরকারের নেতৃত্বে ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে, তার আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সবাইকে অভিযোগের ভিত্তিতে 8 আগস্ট পাকিস্তানের পক্ষে রায় দেয় পিসিএ। ভারতকে নির্দেশ দেয় স্থগিতাদেশ তুলে নিয়ে সিন্ধুর পানি প্রবাহ স্বাভাবিক রাখার। রায়ে বলা হয় পশ্চিমাঞ্চলীয় 3 নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয় এমন স্থাপনা নির্মাণ অগ্রহণযোগ্য। এই রায়কে স্বাগত জানিয়ে চুক্তি পূর্ণবহাল রাখতে এই রায়কে স্বাগত জানিয়ে চুক্তি পূর্ণবহাল রাখতে বাধাগ্রস্ত হয় এমন স্থাপনা নির্মাণ অগ্রহণযোগ্য। এই রায়কে স্বাগত জানিয়ে চুক্তি পূর্ণবহাল স্বাভাবিক রাখার। রায়ে বলা হয় পশ্চিমাঞ্চলীয় 3 নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের। খেলার খবর। ঢাকায় মুরাস ইউনাইটেডের কাছে 2-0 গোলে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগে স্বপ্ন ভাঙল আবাহনী লিমিটেডের। একই স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে রাতে কাতারের সিরিয়ান ক্লাব আল কারামার মুখোমুখি হবে বাংলাদেশ ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ লিগে বাংলার ক্লাবটির জন্য বড় চ্যালেঞ্জ নিরপেক্ষ ভেন্যু কাতারের কন্ডিশন। দোহার সুহিম বিন হামাদ স্টেডিয়ামে দু দলের লড়াই শুরু রাত 11:30টায়। বিস্তারিত রিপোর্টে। গেল মৌসুমটা চেনা ছন্দে ছিল না বসুন্ধরা কিংস। টানা 5 প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন কিংস 2024-25 মৌসুমে শিরোপা ধরে রাখতে পারেনি। তবে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন মুকুটটা ঠিকই পড়েছিল তারা। এবার উপলক্ষ এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক রাউন্ডের ম্যাচ। সিরিয়ার ক্লাব আল কারামা এসসির বিপক্ষে এই ম্যাচ দিয়েই মৌসুম শুরু হচ্ছে বসুন্ধরা কিংসেরও। অবশ্যই ম্যাচে পাদপ্রদীপের আলোয় থাকবেন কিউবা মিচেল। ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ফিরে আসা সান্ডারল্যান্ডের যুব কার্যক্রম থেকে উঠে আসা মিডফিল্ডার এই ম্যাচ দিয়ে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষিক্ত হচ্ছেন। কিংসে ফিরেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়ালটন গোমেজ। আর এই ম্যাচ দিয়ে আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংস অধ্যায় শুরু করবেন আরেক ব্রাজিলিয়ান রাফায়েল আগাস্তাও। সাথে গত মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের 2 নাইজেরিয়ান এমানুয়েল টনি এবং এমানুয়েল সান্ডেকেও দলের ভিড়িয়েছে বসুন্ধরা। গত মৌসুমে রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতার অধীনে এএফসি চ্যালেঞ্জ লিগ ছিল ব্যর্থতার অধ্যায়। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রাথমিক রাউন্ডের বাধা টপকে প্রথমে পা রাখতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে। সিরিয়ায় চলমান অস্থিরতার কারণে কারামা ভেন্যু হিসেবে বেছে নিয়েছে কাতারের দোহায় সুহেইন বিন হামাদ স্টেডিয়াম। নিরপেক্ষ ভেন্যুতেই 2 দলের জন্যই গরম আবহাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। তাই তো 2 দলের লড়াই শুরু হবে রাত 11:30টায়। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।